করেছি যে আমাদের বর্ধিত সভা হয়ে গেল, এরপরে দেখে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। আমাদের সামনে তো 16ই অক্টোবরে জেলা সম্মেলন, সে কারণে একটু আমাদের কথা বলে এই কারণে আপনাদের সাথে মনে করলাম যে একসাথে বসে একটু কথা বলবো, তারপরে একটু চাটা খেয়ে নাস্তা খেয়ে একটু কথা বলবো এই বিষয়ে। আপনাদেরকে এখানে দেখেছি, আপনার কষ্ট করে আসার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কিছু আপনি কথা বলে জানেন, আপনার সকলে জানেন যে আমি 4 বার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম। এখানে থাকার পরে পরবর্তীতে আমার ভাইকে নির্বাচন হলে নির্বাচনের সময় আমি তাকে লিখে দিলাম আর কি, সেক্রেটারি তাকে লিখে দিয়েছিলাম আর কি। লিখে দেওয়ার পরে পরবর্তীতে তার কর্মকাণ্ড কিছুটা আমাকে কষ্ট দিয়েছে, আমার ব্যতীত করেছে আর কি কর্মকাণ্ড। কারণ আমি সেক্রেটারি থাকাকালীন সময় সবসময় কিন্তু তার সাথে শেয়ার করতাম, ভালো মন্দ কাজ কোনটা করতে গেলে সবসময় শেয়ার করতাম। কিন্তু এখানে ধরেন আর কি আমাদের দলের মধ্যে, আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী এবং গলন্দর মধ্যে কর্মীদের মধ্যে এমন ডিভিশন করেছে, জেলা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে থ্রেট করতেছে যে কেউ এমপি সাহেবের সাথে আসতে পারবেন না, দলের মধ্যে ডিভিশন। কিছুক্ষণ আগে আরো কিছু জেলা আওয়ামী লীগের নেতা কর্মী এখানে আসতো, তাদেরকে থ্রেট করা হয়েছে যাতে তারা কেউ এখানে না আসে, এটা কিন্তু আমি স্বাভাবিক ব্যাপারেই সকালে হরিদত্ত ফোন করলো যে আপনি আমার সংবাদের সঙ্গে ডাকছেন কেন? না, আমি সাংবাদিকের সাথে একটু কথা বলবো, তাতে অসুবিধা তো আমি দেখি না কোনো কিছু আর কি। সে এইভাবে করলে কিন্তু হলে কি তারপরে আমাদের সংগঠন শক্তিশালী হবেই না। সবসময় থ্রেডের মধ্যে থাকলে আমাদের সংগঠন সবসময় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আপনি বিশ্বাস করবেন না, তারা যা নির্যাতিত, এ কথাগুলো বলতে চেয়েছিলাম না, কিন্তু কিছু বাধ্য হচ্ছে বলার জন্য। কিছুদিন আগে বলি বলবো না কেন, কিছুক্ষণ আগে এটা সুরাবকে ফোন করে তাকে হুমকি দিচ্ছে যে তুমি কোনো মতেই যাইতে পারবে না, তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, আমি বলছি এটা একটা আমরা কথা বলার অধিকার যদি আমাদের না থাকে, সেখানে ইউনিয়ন থেকে ইউনিয়ন পর্যায়ে কোনো নেতা কর্মী আমার বাসায় আসতে পারবে না। নতুন যে কমিটি করেছে, যেরকম গণন্দর থানা কমিটি যেটা করা হয়েছে, থানা কমিটির সমস্ত পূর্বে যারা কমিটি ছিল সেখান থেকে 35 জন কমিটি থেকে বাদ দিতেছে, যারা হয়তো আমাকে ভালোবাসত। এর নাম তো রাজনীতি না। আমি সেক্রেটারি হলাম, ভালো কথা, বড় ভাইকে সম্মান করা। তারপরেও আমরা দেখেছি এখানে যখন হলো একদিন মিটিংয়ে আমি প্রধান অতিথি হিসেবে আমাকে বললো, গেলাম দেখলাম কি ঘোষণা দিচ্ছে, এখন বক্তৃতা দিবেন কাজী কেরামত আলী, আমার ভাই দিবে পরে বক্তৃতা, ঠিক আছে? আমি আস্তে করে রাগ করে আমি চলে আসতাম। এইগুলো পরে আসলে পার্টির মধ্যে আমি শুধু পার্টির কর্মসূচি পালন করলাম, থেকে কর্মসূচির মধ্যে দিয়ে আমরা যদি এই কর্মীদেরকে সে মূল্যায়ন না করি, কর্মীদের সাথে যদি খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, তাদেরকে থ্রেট দিই, হুমকি দিই, এর নাম কি রাজনীতি নাকি? এতে হচ্ছে কি, এতে হবে কি, এই গ্রুপিং হচ্ছে, গ্রুপিংয়ের কারণে স্বাভাবিকভাবে মনে হয়তো আমরা কষ্ট পাচ্ছি, কষ্টের কারণে ধরেন আর হয়তো নিজেদের মধ্যেই দূরত্ব সৃষ্টি হচ্ছে, ঠিক আছে না? সে কারণে এবার আমাদের সম্মেলন বর্ধিত সভাটা হয়ে গেছে মোটামুটি আল্লাহ পাকের ভালো মতোই। আমরা আশা করছিলাম হয়তো এখানে বড় ধরনের গোলমাল হতে পারে, কারণ এখানে ক্যান্ডিডেটের মধ্যে যেরকম পাংশা বা এখানে কালোখালীতে যে পাংশা কালোখালীর যে গ্রুপিং চলতেছে আমাদের সভাপতি জুল হাকিমের সাথে, সেখান থেকে ওর নাম কি সোলেনার টিপু ওখানে রাজবাড়ির লোক নিয়ে আসতে পারবেন। সে মোটামুটি অনেক প্রতিযোগিতা অনেক থাকতে পারে, সে শেষ মুহূর্তে তো সমস্ত জিনিস সভাপতি সেক্রেটারি হবেন, তখন তো সব কিছু শেষ হয়ে যাবে। সে আসার পরে এখানে আপনারা দেখছেন, এখানে আমার গলন্দ হতে এখানে অবশ্য গোলমাল হয় নাই, সম্ভবত আহমদ আলী মির্জা কলেজের কাছে ওখানে বোধহয় ওই টিপুর কিছু লোককে মারধর করা হয়েছে এবং মনে করেছিল যে
অদূত একটা গাড়িতে আছে, সেটা মনে করে একটা গাড়িকে ভাঙচুর করা হয়, ঠিক আছে না? এর নাম তো রাজনীতি না আসলে। প্র্যাকটিক্যালি এই দলের মধ্যে যদি উচ্ছৃঙ্খলা থাকে এবং কর্মীদের মধ্যে যদি কেউ প্রতিযোগিতা করতে গেলে তাকে ধমক দিয়ে বসা দিতে হবে, এটা কি কখন রাজনীতি হলো আপনার বলেন আর কি? সে কারণে আজকে আমরা চাই যে, আমি তো মিটিংয়ের মধ্যে বলেছিলাম যে আমরা সকলে মিলেমিশে যে পদে যাই। আর আমাদের তো শেষ পর্যন্ত শেখ হাসিনার যে ঘোষণার পরে ঘোষণা দিবেন তো শেখ হাসিনা, আমাদের নেত্রী শেখ হাসিনা তো ঘোষণা দিবেন। উনি যেটা বলে দিবেন সেই কথাটা আমাদের সাধারণ সম্পাদক এখানে ঘোষণা দিবেন। এটাই আর কি। এখানে তদবির করে বিভিন্ন লোকের কাছে তদবির করে কোনো লাভ নাই, প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে গিয়ে, ঠিক আছে না? কারণ এটাই বিগত দিনে ওই মানে আমাদের কাউন্সিলের শেষ পর্যন্ত ভোটাভুটি হয় না, নেত্রী যেটা সিদ্ধান্ত নেন ওটাই ঘোষণা দেন আর কি, স্বাভাবিকভাবে। সেই জন্য সামনে যাতে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে পাংশা মানে এখান থেকে কাদোখালির যে অবস্থা, তাদের মধ্যে একটা অবস্থা সৃষ্টি এমন যে পুনরায় যাতে করে আবার জিল্লুর জাকিরকে মানে সভাপতি ঘোষণা না দেওয়া হোক। তাহলে পাংশায় এমন একটা পর্যায়ে গেছে, যে পর্যায়ে গেছে যে এখানে যদি উনি আবার পুনরায় যদি সভাপতি আসে, তাহলে আমাদের পাংশা থেকে পালা যেতে হবে, এখান থেকে পালা যেতে হবে, কারোখাল থেকে পালা যেতে হবে। বেশ কিছু কথা তো আপনার সম্মেলন হয়ে গেছে, যে আপনারা তো দেখেছেন ওখানে সমস্ত যে টিটু চৌধুরী জেলা আওয়ামী লীগের মিটিং থেকে সে আসছিল, আমার আমি তো সেক্রেটারি ছিলাম তখন, জেলা আওয়ামী লীগ মিটিংটা তাকে বের করে দেওয়া উচিত। পরবর্তীতে সাইফুল পেলে হলো নমিনেশন, অথচ টিটু চৌধুরীর পক্ষে কাজ করলো জিল্লুর জাকির হিসেবে। এগুলো নৌকার বিপক্ষে অবস্থান নিল, কাজ করলো। এই সকল কারণ। আর পাশাপাশি যে কোনো লোক জিল্লুর বিপক্ষে গেলে তার কপালে দুঃখ আছে, তার মানে ওই এলাকার বসবাস করার ওই নাই। আর সেই জন্য ওখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে জিল্লুর রাকিবের ছেলের কারণে কিন্তু আজকে মানে তার বাবার অবস্থা অনেকটা খারাপ। এখানেও শুরু করছি জানি, আমি বলতেছি আমার ভাইস্তে আর কি, মানে সে জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শান্তনুর আচার ব্যবহারও ইদানিং একটু খারাপ হয়ে গেছে। সে আমার ভাইয়ের ছেলে। তুমি রাজনীতিতে আসো, রাজনীতিতে মানুষের সাথে সবচেয়ে বড় কথা কি, মানুষের সাথে আচার ব্যবহার এগুলো যদি ভালো থাকে, মানুষের মনের মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু খারাপ ব্যবহার করে মাঝখানে বা বিশেষ করে ছাত্রলীগের কিছু মানে অন্তত উশৃঙ্খল ছেলেপেলেকে প্রশ্রয় দিয়ে, এবারেও মানে প্রশ্রয় দেওয়ার কারণে তারা এমন ধরনের কোনো কিছু কর্মকাণ্ড করতেছে যাতে করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবারে ছাত্রলীগের কমিটি করার জন্য বিএনপি করে সবসময় একটা ছেলে আছে, অপু নামে বোধ হয়, সম্ভবত অপু নামে। তারপর সকলে বিএনপি করে, তার নাম রেডি করে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল আমাদের জিল্লুর রাকিব ভাই। সেটাতে উনি কোনো সই করে নেন, আমি করতে পারবো না, আমি জেনে শুনে এত বিএনপির লোকজন দিতে পারবো না, আমার কাছে ফোন করে বলবো আর কি। যাই হোক, আমার মনে হয় দলের মধ্যে যে কদিন অন্তত আমার মনে করি যিনি সভাপতি হোক আর সেক্রেটারি হন, তাদের যদি আচরণ ভালো না হয়, তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে যদি তারা কেউ ভালো ব্যবহার না করে, তাহলে সংগঠনে গতিশীল হওয়া, শক্ত হওয়ার পরিবর্তে সংগঠন আরও খারাপের দিকে কিন্তু যাবে, ঠিক আছে না? সে কারণে আমি এবারের এই কাউন্সিলে নেত্রী দিবেন আর কি, কে সভাপতি হবে, সেক্রেটারি হবে। তবুও মানে আমাকে মির্জা আজম জিজ্ঞেস করেছিল প্রার্থী কে আর কি। আমি বললাম যে সভাপতি প্রার্থী হলো জিল্লুর হাকিম আর বোধহয় আগর আলী মসজিদ, এই দুইজনই আর কি কথা বলেছে, কিন্তু আমি বলি নাই আমার কথা। আর সেক্রেটারি প্রার্থী হলো কাজী রাউত আলী, তারপরে মোহাম্মদ আলী চৌধুরী আর সোহেদানা টিপু, ঠিক আছে না? তা এখন দেখলাম যে প্রার্থী অন্তত নামটা দেওয়ার দরকার, তারপরে ঘোষণা দেয় যেটা সেই জন্য আর কি। আমি এই জেলা কাউন্সিলে জেলা সম্মেলনের জন্য আমি সভাপতি হিসাবে প্রার্থী ঘোষণা আমি বললাম আর কি, আমিও প্রার্থী একজন আর কি। তারপরে ঘোষণাটা নেত্রী যাকে দেখ সেটা আর কি, কারণ পরে বলবে যে তুমি কিছু হতেই চাও নাই, তা তোমাকে ই করবো কেন?
সেই কারণেই কথাটা কিন্তু মূলত এই জায়গাটাই আমি এই জন্যই বলতে চাইছি, শুধু আপনাদেরকে দেখে যে আমি একজন প্রার্থী, সভাপতি প্রার্থী, আমি সেই কারণ জন্য বলার জন্য ডাকা। তারপরেও এটা নিয়ে কেন সাংবাদিকদের ডাকছেন, কেন তাদের সাথে কথা বলবেন, নানা রকম প্রশ্ন কথাবার্তা জিজ্ঞেস করবো সভাপতি প্রার্থীকে, তখন আপনি বললেন না। আমি বলি নাই, আমি হয়তো ওর মন থেকে আসলে বলি নাই, যেটা বলি নাই, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কারণ আমি জানি যে আসলে নেত্রী ঘোষণাই চূড়ান্ত। এখানে কিন্তু এখানে ইচ্ছাটা তো পোষণ করতে হবে, ইচ্ছাটা পোষণ করার জন্যই এখনো বললাম যে অনলাইন পত্রিকা আসুক বা ডেলি পত্রিকা আসলে পরে পরে অনেকে প্রাপ্তি হয় না, নির্বাচনে প্রাপ্তি হয়, সেজন্য আমিও বললাম আমি সভাপতি প্রার্থী। আজকে বললাম হয়তো বললাম আপনাদের সকলের সামনে, আজকে ঘোষণা দিলাম আমি সভাপতি প্রার্থী। ওই সময় হয়তো বলি নাই আমি, যাকে আমি মানে আজকে বললাম তাদের সামনে আমি বলি নাই, মির্জা আদমকে ফোনকে বলে দেবেন যে আমি সভাপতি প্রার্থী, আমি বলে দেবেন তার কাছে। এখন আমার কথা হলো কি, যিনি সভাপতি হোক সেক্রেটারি হোক, তাদের কর্মকাণ্ড হবে সংগঠনের সাথে অন্তত তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা আমার প্রথম শর্ত, ঠিক আছে না? আর এখানে থাকবেন যে ইসে সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করা, মানে এবং ক্ষমতার অপব্যবহার করা। এই আমি সেক্রেটারি হয়েছি, সভাপতি হয়েছি, আমরা ক্ষমতার অপব্যবহার করে সরকারি কর্মকর্তা হোক, নিজেদের কর্মীদের হোক, তাদের সাথে খারাপ আচরণ করা, এদিকে যাতে করা যাবে না। আমি আগে বলতেছি, এটা হলো অন্তত যারা নির্বাচিত হবেন তাদের জন্য বলতেছি, এটা কথাটা আমি দখলের রাজনীতি পরিহার করতে হবে। আমি এই কথা বলছি কি কারণে, এবারে যে বর্ধিত সভা হলো, আমি কিন্তু 18 তারিখে জেলা হলে এই মিটিংয়ে কিন্তু আমি আসিনি। না আসার পরে পরবর্তীতে এখানে এসে দেখলাম যে ফেস্টুনে ভরা। আমি রসনকে জিজ্ঞেস করলাম, রসন এত ফেস্টুন লাগাচ্ছে, তুমি দুই একটা ফেস্টুন আবার লাগাবা না? তারপরে ওই সন্ধ্যার সিদ্ধান্ত নিয়ে তারপরে ল্যাবে পাঠানোর পরে রাস্তা লাগাতে যা দেখি কি সারাটা রাস্তা ভরে সম্পূর্ণ দই টানানো। তারপরে যখন শ্রীপুরে রাত্রে রসনটা ফেস্টুন লাগাচ্ছে, ওই জায়গায় ইরাদত যা বলছে যে এখানে যেখানে দড়ি টানানো আছে এগুলো তোমরা কেউ লাগাতে পারবে না। ইরাদতের ছেলে ছাত্রলীগের ছেলে পেলে দিয়েছে। পরবর্তী দেখা গেল যে তারা শুধু একটা যে পর্যন্ত পিস্টন লাগিয়েছে তারপরে এগুলোতে লাগায় নাই, কিন্তু দড়ি দিয়ে দখল করে রাখছে কেউ লাগাইতে না পারে। এটা তো ঠিক না, অন্য কেউ যাতে না লাগায়, অন্য কেউ যাতে না লাগায়। ঠিক একই রকম ঘটনাটা দেখছিলাম আমরা যখন মোহাম্মদ আলী চৌধুরীর নির্বাচন হলো, আর স্কুলের সেন্টারে গেলাম, যা দেখি ওখানে সমস্ত আমাদের ডোনার ক্যান্ডিডেট, এটা হলো এটা মুসা, দেখে দেখছি সম্পূর্ণ দড়ি দিয়ে একটা জায়গা রাখেনি, সব জায়গায় রাখা বন্ধ করে রাখছে। আমি বললাম কি বলে মুসা কি সব জায়গায় আমাদের একটু জায়গা দাও, অন্তত টেবিল পাতার জন্য, তাকে দেওয়া যাবে না। পরবর্তী বোধহয় আরো অধিক কিছু নেতৃবৃন্দ এসে তারপরে এক পাশে আমাদের টেবিল একটু জায়গা দেবে। সে কারণে আমি বলি এই রাজনীতি তো করা ঠিক না, সকলে মিলে। কারণ দলের লোক যে ফেস্টুন লাগাতে চায়, যে অন্তত যারা লাগাতে চায় তারা লাগাক, আমার কথা লাগালে পরে সেখানে আমি কাউকে লাগাতে দেবো না, আমি একলাই সব লাগাবো, এই ধরনের চিন্তা চিন্তা ঠিক না। মানে আমি কিন্তু আমার ভাইকে সবসময় বলেছি, মানে তোমাকে দায়িত্ব দিছি বলেই ওই দিন তো আমি বলেছিলাম তোমরা এক নায়কতন্ত্র মানে ডিক্টেটরশিপ চালাবা দলের মধ্যে। বিশ্বাস করেন আমার খুব কষ্ট লাগে এটা। এই পার্টি অফিসটা করেছি আমি, করার পরে নুরু মণ্ডল মারা গেছে, তারা আসছে পার্টির দোতলা উঠতে দিবে না, সে হাত দিয়ে ঠেকালো আমার সুদ্ধা আমি এবং নুরু ঠেকালো যে উপরে, মানে নুরু মণ্ডলকে উপরে যেতে দিবে না। যে বললো যে আমরা উপরে যাই, আমরা কি কারণে আমাদের যেতে দিবেন না, ঠিক আছে না? সে কারণে মানে এই যে মানে মানুষের উপরে নিপীড়ন নির্যাতন, এগুলো আসলে করা উচিত না। আমার মানে এই যে মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, নিপীড়ন করা,
এইটা কি কখনো ঠিক না। সেই কারণে আমি বলি যে আমি সেক্রেটারি হয়েছি বলে সবকিছু আমি আমার সর্বময় ক্ষমতার অধিকারী, এটা ঠিক না। আবার জিলুর হাকিমের বেলায় আমি বলবো ওখানে উনি উনি যেভাবে মানে মানুষের কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন করতেছে, এটা ঠিক না। সে কারণের জন্যই এই মানে দলের মধ্যে এত মানে এই দূরত্ব সৃষ্টি হয়েছে। যাই হোক আর কি, মোটামুটি আর কি আমরা সামনের সম্মেলন আমাদের বর্ধিত সভা যে আঙ্গিকে হোক কম বেশি আল্লাহ পাকের দয়া শান্তিপূর্ণভাবে হয়েছে। যতটুকু গোলমাল হয়েছে হয়তো ততটুকু হয়তো গোলমালের কারণে হয়তো হতে পারে, কিন্তু তারপরেও আমি মনে করি শান্তিপূর্ণভাবে হয়েছে। জেলা সম্মেলন যাতে সুন্দরভাবে হয় সে ব্যাপারে সকলেরই আমরা সাংবাদিক ভাইদেরও সহযোগিতা কামনা করি। এখানে আমাদের তো শহীদ রশিদ এলিয়া ময়দানে ওখানে হবে, ওই দিন তো আর সকলে আসতে পারবে উন্মুক্ত, সেই জন্য আর কি এটা শান্তিপূর্ণভাবে হোক। তবে আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ বললাম আর কি, আমার ভাইকেও বললাম যে মাথা ঠান্ডা করে অন্তত কর্মীদের সাথে ভালো ব্যবহার করে এভাবে করা উচিত। কারণ হুমকি দিয়ে থ্রেট দিয়ে কখনো রাজনীতি করা যায় না, এই রাজনীতি চিরদিন থাকে না, ঠিক আছে না? এই সে কথাই আমি বলতে চাই। কারণ আমরা এখন ক্ষমতা আছি, আমি এমপি, বিএনপির কোনো লোক কি বলতে পারবে যে আমি তাদের নামে মিথ্যা মামলা দিয়েছি? আমার মনে হয় খোয়েব যদি সরাসরি এসেও বলে যে ভাই কোনো বিএনপির কোনো লোককে আমরা থ্রেট দিয়েছি, হুমকি দিয়েছি, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছি, অন্তত আমার নির্বাচনী এলাকাতে আমি বলতে পারি না ইনশাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা ভাইয়া? সে কারণে ক্ষমতায় কেউ চিরদিন থাকে না, মানে একদিন না একদিন হয়তো আমাদের মানে হয়তো ক্ষমতা নাও থাকতে হবে, কিন্তু তখন আল্লাহ পাকের দুয়ায় তখনও ইনশাল্লাহ যিনি যেমন ব্যবহার করবেন সেমনিভাবে হয়তো মানে মানুষের মাঝে বিচরণ করতে পারবেন ওপেনলি। তখন ইনশাল্লাহ আমি যে এমপি থাকবো না কথা করছি, আমি ওপেনলি মানুষের মধ্যে বাজার টাজার ঘুরে বেড়াতে পারবো, আমার মনের মধ্যে সেই সৎসাহস আছে। কারো যেহেতু ক্ষতি করি নাই, ইনশাল্লাহ নিজের মনের মধ্যে কোনো ভয় নেই, ঠিক আছে না? যাই হোক আপনারা সকলে এখানে এসছেন, এই কথাগুলো এটাই বললাম আর কি, অন্তত আর কি মানে আমি সভাপতি হিসেবে আমি একজন প্রার্থী, আর পাশাপাশি কিছু যে কথাগুলো বললাম মোটামুটি আপনাদের মানে কথার ছলে কথা বললাম আর কি, যেরকম আর কি ওর কথা শুনে কেমন খারাপ লাগলো, গায়ে তুটিয়ে বললো যে আমাকে একটা ফোন করে সমস্ত বলতে না, তুমি একদম না করো কেন? তুমি কেবলই আমার কাছে বললা, আবার তো তোমার মধ্যে মুখ দিতে বলা উচিত। তোমাকে কি ভাষায় তোমাকে তোমাকে বলা উচিত না? আমরা শুনতে চাই। বলেন কেবলই বললে বলেন, আপনার মুখে বলেন, জোরে বলেন, জোরে বলো। তুমি বক্তৃতা আগে নিয়ে বলো কি জন্য? কারণ আমি যেরকম কথাগুলো বললাম, পাশাপাশি তুমিও বলো যে আসলে রাজনীতি কেমন চলতেছে, বাংলাদেশে কেমন চলতেছে, তুমি বক্তৃতা আগে সবই বলো। আপনারা না বললে আমরা চাইবো কিভাবে? হ্যাঁ, আমিও চাই, আমি সবসময় চাই শান্তিপূর্ণ সব। আমি আমার আপনার ছিলেন ইয়েতে এইসব আমি বলছিলাম এই যে গেল যে আমরা চাই দুই ভাই একসাথে বিরোধী রাজনীতি করুক, রাজনীতি শান্তি থাক, এবং কাজী পরিবারের ভিতরেই একটা ইয়ে এইটাই হলো আমার আগাগোড়াই আমি ছিলাম, এবং আমরা কাজী পরিবার আপনার ফোনে হুমকি দিচ্ছে কে? প্রাসঙ্গিক যেটা সেটা হ্যাঁ আর্থিক পরিস্থিতি আশা নিয়ে কি মিটিং আসা নিয়ে এমনি বলছে যে মিটিংয়ে যায় না। একটু জোরে বলেন। মিটিংয়ে যায় না, কে বলছে? সেক্রেটারি সাহেব বলছে। মিটিং এ যায় না এই কথা কে বলছে? সেক্রেটারি সাহেবই বলছে। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ কেমন ছিল?
ল্যাঙ্গুয়েজ যা হয় তাই যেভাবে বলেন। বলছে যে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে, কোনো মতে মিটিংয়ে যাবেন না। একটু বলেন, জোরে করে একটু বলেন। আপনার বলছে আল্লাহ। না, আপনাকে যে কথাটা বলছে আপনি একটু মুক্তি পরিবেশে বললে সমস্যাটা কি? না আল্লাহ বলেন। আমাকে, আমি তো কারো কোনো, ও তার উত্তর দিছে, বলে বলো অসুবিধা আছে। না আমি বলছি যে আমরা তো শাকের পড়া, এ ভাইয়ের কাছে গেলে সমস্যা, ও ভাইয়ের কাছে গেলে সমস্যা, এটা ঠিক না। আমি তো কারোর সাথে কোনো গন্ডগোল কোনোটাই ইয়ে করতে আশা করি আমরা সবাই একসাথে চলতেছি। এই ওই ভাইয়ের কাছে গেলে বড় ভাই কি কখনো আপনাকে হুমকি টুমকি দেয়? না, বড় ভাই তো দেয় না। আমি যখন সেক্রেটারি ছিলাম, দলের কোনো লোক করতে পারবে না যে আমি কাউকে কোনো হুমকি দিচ্ছি। আমি জানি যে এই লোকটা আমার বিপক্ষে আছে, কিন্তু তারপরও তার সাথে কখনো করিনি। বলুন তো, আচ্ছা, একটা কথা বলুন তো জিজ্ঞেস আপনার করবো। তরুণ ভাঙছে। তার মানে কি এটা কি নিশ্চিত যে আপনার নেতাদের কাছে আপনার দলের কর্মীরাই বা নেতারাই নিরাপদ নাই? এটা তাহলে আমাদের সাংবাদিক সমাজ বা অন্য যারা আছে তাদেরকে অবস্থা একটু বলেন সে ব্যাপারে। আমি তো বললাম এখানে মানে আমাদের দলের নেতা কর্মীরা সমস্ত তারা কেউ মানে তারা কেউ নিরাপদে নাই, প্র্যাকটিক্যালি নিরাপদে নাই। সেটা আমাদের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমি খোলাখুলি বলতেছি, নিরাপদ নাই। আর তারা এর পাশাপাশি দেখা যাবে যে সকল সাংবাদিকরা এসে পরবর্তীতে আপনাদের কথা বলতে পারে, দেখবেন যে কাজী কিরামত আলী ডাকছে বলে আপনারা গেলেন না, কথা বলতেছি। আমার কথা হলো কি, এটা এর জন্য হবে কেন? আমি সবসময় বলছি তোমার আমার ছোট ভাই, কিন্তু তুমি এমন কোনো কর্মকাণ্ড করো না যাতে করে এই সমস্ত আমার সম্মানে হানি হয়, আমার নষ্ট হয়, সে করো না। ভালো কথা, তোমার সেক্রেটারি আমি তো আমার একটা ছিল, পরিকল্পনা ছিল যে আমি যে কয়দিন এমপি থাকবো সে কয়দিন সেক্রেটারি থাকবো। আমি জানি যে সাংগঠনিক অবস্থা থেকে যদি সরে যাই তাহলে কিন্তু কঠিন অবস্থা দাঁড়ায়। সারা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এই অবস্থা বিরাজমান। আপনি দেখবেন এই সিরাজগঞ্জে দেখবেন ওখানে হাবিবে মিল্লা তার যে এটা আর কি মৎস্য মন্ত্রী ছিল, তার মধ্যে বিরাট সিরাজগঞ্জে গোলমাল ছিল। তারপরে নাটোরে আমাদের শিমুল এবং কুদ্দুস সাহেবের সাথে বিরাট গোলমাল, নেত্রী সেখানে করে দিছে। আমি বলছি সে কারণে এইগুলো হবে কেন? একটু প্রাসঙ্গিক বলি, পেছনে যাই। আপনি যে তার পথ ছেড়ে দিলেন, সাধারণ পথ চাপে ছেড়েছিলেন নাকি? না, মানে আমি আসলে প্র্যাকটিক্যালি কিছুটা তো সমস্যা ছিল, তখন ছিল নির্বাচন ছিল। আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমি যেহেতু 4 বার সেক্রেটারি হয়েছি, মানুষের মধ্যে তো অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। সে আমার ছোট ভাই, তারও চাওয়া পাওয়া হতে আছে। এই গরম লাগতেছে কেন ভাইয়া? চাওয়া পাওয়ার আছে। আমার পরিবার সাথে আমি কারোর সাথে আলাপ করিনি। আলাপ না করে আমার নিজের মনের ইচ্ছা থেকেই আমি কিন্তু তাকে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার মনে হয় তার কিছু পরামর্শদাতা যারা রাজবাড়িতে আছে তাকে মিসগাইড করে তাকে ভিন্ন খাতে তাকে প্রবাহিত করতেছে। এটা আমার মনে হয়, কারণ তার যদি তার বিবেক বিবেচনা দিয়ে যদি হতো সে কিন্তু এই জনস্ব কর্মকাণ্ড সে কখনো করতো না, আমার মনে হয়। কিন্তু তারপরেও আমাকে যদি কেউ যদি খারাপ পরামর্শ দেয়, আমার নিজের বিবেক আছে না, আমি কি খারাপ পরামর্শ যদি সেগুলো গ্রহণ করবো সমস্ত কাপড় কখনো? এগুলো তো কখনো করা উচিত না। সেই জন্য যাক, মানে এখন এই মুহূর্তে আজকে লোক যাচ্ছে 5 তারিখ, 23, আর বোধ হয় কয়দিন পরে, হয়তো 22 দিন পরে এলো সম্মেলন। এখন শেষ পড়তে এসে কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না। আমার কথা হলো কি, জেনারাই সভাপতি সেক্রেটারি নির্বাচিত হন না কেন, তারা যেন মানুষের সাথে অন্তত ভালো ব্যবহার করেন, অন্তত খারাপ ব্যবহার না করেন। কথা বলছি, মানে যদি দেখা যায় পুনরায় আবার তারা আপনি নির্বাচিত করবে, তারা যেন অন্তত এই কথাগুলো মনে রাখেন যে আসলে এই কর্মীরাই কিন্তু ক্ষমতায় বসায়, কর্মীদের সমস্ত কথা মতো আমাদেরকে ভোটের সময় লোকজন নিয়ে আসে, কোনো জনসভা হলে তারাই লোক আনে, সব কাজই কিন্তু কর্মীরাই করে। সেই সব কথা ভুলে গেলে চলবে না। এখন যদি তাদের সাথে যদি আমরা দ্রুত সৃষ্টি করি, একসময় না এর রেজাল্ট তো খারাপ হবেই। সে কারণে এইগুলো অন্তত মাথার মধ্যে রাখা উচিত, যাতে আর কি চিন্তা চেতনা দিতে, মানে এই দিন না আরো দিন আছে নাকি মনে বিশেষ জিনিস, ঠিক আছে না? আছে না? আমি এখনো মনে করি বলুন তো আপনার তরুণ ভাঙছে। হ্যাঁ, ওইটা আমরা কথা বলতে ভুলে গেছি।
মানে কষ্টের কারণ কি, সার্কিট হাউসের গেটের সামনে উপরের দিকে আমার দুটো ছিল না, মানে কি বলে বিলবোর্ড ছিল, সে দুটো ওখান থেকে সরাই ফেলছে। তারপরে গণতন্ত্রে গেট ছিল, পুরা গেটটা শুদ্ধই ভেঙে ফেলছে। আসলে আমার গেট ছিল। মাননীয় এমপি, আমার দুটো প্রশ্ন ছিল, করা যাবে কি? হ্যাঁ, 100 বার আচ্ছা, বলেন না। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন তো অনেকগুলো, এখন আসলে কোনটা রেখে কোনটা বলি। প্রথম প্রশ্ন হচ্ছে যে যেই অভিযোগগুলো আপনি করলেন ডিরেক্টলি প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে, তো এই প্রশ্নগুলো মানে আপনারা আমি আমি আমি- আমি কিন্তু তাদেরকে বলছি সংগঠনের স্বার্থে আজকে তৃণমূলের নেতা কর্মীরা তার যেখানে নির্যাতিত হচ্ছে, তারা তারা যে কোনো কারণে আতঙ্কের মধ্যে থাকে যে যদি মানে দু একটা কথা বলতে বলি হয়তো এমপি সাহেবের বাসায় যাব, এই কথা যদি জানতে পারে সেক্রেটারি সাহেব তাহলে কিন্তু বিপদ আছে, তারা ভয়ে ভয়ে কিছু থাকে, তারা কথা বলছে। আবার জিল্লুল হাকিমের ওখানেও একই অবস্থা, মানে জিল্লুল হাকিমের কর্মীরা যদি কেউ টিপুর কাছে যায়, ইকবাল আরসালের কাছে যায়, কথা বলতে কাছে বেড়ে যায়, তাদের জন্য বিপদ আছে। যদি কোনো কর্মে তারা কোনো খোঁজ খবর পায়, তাদের কপালে ওই দুর্যোগ নেমে আসে। জি, আমি সেটাই বলছি যে এটা তো মনে হয় তাহলে দীর্ঘদিন ধরে এই এই অবস্থাটা চলে আসছে। তো সেক্ষেত্রে আপনাদের তো জেলা আওয়ামী লীগের মিটিং হয়, প্রতি মাসেই আপনাদের মিটিং হয়, এই দলীয় ফোরামে এই বিষয়গুলো নিয়ে আপনারা কখনো আলোচনা করেছেন কিনা যে এই বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি করা যায়, কিভাবে সমাধান করা যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন কিনা? আর বর্ধিত সভা হয়েছে, আপনারা বলতেন সফলভাবে সম্পন্ন হয়েছে, তো বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের কাছে এই মেসেজগুলো আপনারা দিতে পেরেছেন কিনা? দুটো প্রশ্ন পাবেন। মেসেজ কি বর্ধিত সভার মেসেজ তো আপনার মধ্যে সাংবাদিক ভাইরা তো ভিতরে ছিলেন না, না। আমাদের বের করতে আমি পরিষ্কার বলেছি, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে মাইম্যান সৃষ্টি করা, ছাত্রলীগ আমার হতে হবে, যুবলীগ আমার হতে হবে, কৃষক লীগ আমার হতে হবে, স্বেচ্ছাসেবী লীগ আমার হতে হবে, আর সব লোক তার হতে হবে, তার বাইরে তার কোনো সুযোগ নাই। ওখানকার সভাপতি সেক্রেটারি সব যদি কন্ট্রোল থাকে, আমি তো বললাম দেশ মধ্যে এরকম মনোভাব আমাদের পাকিস্তান এমপি সাহেবের মধ্যেও আছে, আমার বাইরের সেক্রেটারির মধ্যেও আছে, বুঝতে পারলেন? তাতে হয় কি, এটা হচ্ছে কি, তারা বলে যাচ্ছে এবার মানে সর্বক্ষেত্রে আমার আধিপত্য বিস্তার, মানে আমার বাইরে কথা বলার কেউ শক্তি নাই, বলতে পারবো না। বুঝতে পারছেন ঘটনা? জি, বুঝতে পেরেছি। সে কারণে এগুলো তো আসলে বড় সঠিক না। অন্তত ছাত্রলীগের মধ্যে ভালো ছেলে যারা আছে, ভালো যারা অন্তত ছেলেপেলে আছে, যারা সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে যার মধ্যে যোগ্যতা আছে, তারাই এই পদগুলো পাক। এখন আমার প্রয়োজনে ব্যবহার করার জন্য, তাদেরকে ব্যবহার করার জন্য আমি বানাবো, এটা তো সঠিক না, ঠিক আছে না? আপনি তো মানে সর্বোচ্চ পর্যায়ে আছেন অন্তত জেলার, আপনি 5 বারের নির্বাচিত এমপি আপনি তো। আপনি যেটা বলছিলেন যে ছাত্রলীগের কিছু কর্মীর কারণে বা নেতার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা কখনো সমাধানের চেষ্টা করেছেন দলীয় ফোরামে? দলীয় ফোরামে আমি কিন্তু বর্ধিত সভায় আমি একদম পরিষ্কার বলেছি যে ছাত্রলীগের সভাপতি এখন যে রাজীব, সে তো বিয়ে শাদী করেছে, তাকে সে মানুষের কাছে এমন একটা পর্যায়ে গেছে, মানুষের কাছে হুমকির কারণ হয়ে দাঁড়াইছে। তারপরে স্বেচ্ছাসেবী লীগের রাজবাড়ি সভাপতি সৌরভ আছে, যে আর কি ওই যে আমাদের অ্যাডভোকেট এটা মানে স্বপন সোমের ছেলেকে, যে তাকে চাকু মেরে অবস্থা খারাপ করে ফেলছিল, মানে বেছে তাদের মাইসিঘাটের রুবেল আছে, যে আর কি যে আমার বাসায় যে ইট দিয়ে আমার গ্লাস ভাঙছিল, মানে যত খারাপ ধরনের ছেলে বেছে সমস্ত এইগুলো দেয়লো এরা কি বলে যেন, এইগুলো মানে আমার ভাইও প্রশ্রয় দেয়, আমার ভাইকেও প্রশ্রয় দেয়, এগুলো সমস্ত টোটাল ছাত্রলীগ কন্ট্রোল করতেছে এখন, সে এখানে বসে মাননীয় এমপি সাহেব, একটা প্রশ্ন, এই যে অপকর্মগুলো করতেছে, আইনি সহযোগিতা আপনারা কেমন পাচ্ছেন? এই অপকর্মগুলো যারা করতেছে, জনগণের ক্ষতি করতেছে বা অন্য বিষয়, এটা আইনি সহযোগিতা আপনারা কি পাচ্ছেন? আইনি সহযোগিতা আমি তো করেছি, যে আর কি আমার ভাইকে বলেছি যে দলের মধ্যে যারা মাস্তানি করবে, যারা সন্ত্রাস করবে, তাদেরকে প্রশ্রয় দিও না ভাইয়া। আমার কথা কিন্তু এটা কিন্তু, কারণ আমি ধরেন অন্য জায়গায় কিন্তু আছে নেতৃত্বকে, এর মধ্যে দেখলেন না বলে এমপিদের সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করছে যে সব কিছু আধিপত্য বিস্তার করতে হবে। সেটাকে আপনার রাজবাড়িতে কখনো আপনারা দেখছেন? এই আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আমি কখনো সর্বহারা লোকজনকে পুষি,
মাইবেন তৈরি করার চেষ্টা করি, মানে আমার মানে এখানে যারা খারাপ ছেলে পেলে তাদেরকে প্রশ্রয় দিই। আপনি কখন দেখছেন এটা রাজনীতি অন্তত সকলের বেলাকে প্রযোজ্য না। আমি আল্লাহ পাকে দোয়া আপনারা ইচ্ছে করতে পারে আমি 5 বার হয়তো এমপি হয়েছি, যেখানে কিন্তু আমি তো এটি কখনো করি না ভাই, আমি তো কখনো করি আমার জানা মতে আপনারা তো দেখছেন আমি কখনো করি না। ইচ্ছা করে আমার সাথে অনেকেই খারাপ ব্যবহার করে করতেছে, কিন্তু তারপরে তো আমি লোক প্রশ্রয় দিই না। আমি জানি যে একটা না একটা সময় ও হয়তো বুঝতে পারবে, কিংবা ওর আল্লাহ পাকের তরফ থেকে সেটা হয়তো করছে। তার মানে আপনি আইনি সহযোগিতা চাচ্ছেন না আপাতত? মানে আইনি সহযোগিতা আপনি চাচ্ছেন না আপাতত? আইনি সহযোগিতা মানে যদি সে ধরনের মানে মানে দলের মধ্যে এইগুলো করলে হয়তো ইরাজতের কাছে বলি। তারপরে দেখেন, তারপরে আমাদের স্বেচ্ছাসেবী যে কমিটি আছে দীর্ঘদিন এখানে আসিল আনিস, ওরও আজকে যদি মনে করেন যে আজকে তুমি এই কমিটি ভেঙে দাও, এটা তো তাদের কমিটি ভাঙাতেছে, আবার কালকে যদি বলে একে বানাও ওকে বানাতেছে, 10,000 টাকা দিলে পারে সমস্ত সবকিছু সমাধান হয়ে গেল। ঠিক আছে না? যেরকম এক স্বেচ্ছাসেবী লীগের গণদ উপজেলার সভাপতি ছিল হলো আসাদ উপজেলা ভাইস চেয়ারম্যান, আর ফরিদ ছিল হলো সেক্রেটারি। এখান থেকে ওদের দিয়ে কমিটি ভেঙে দিল। আসাদের মতো একটা ভালো ছেলে, এত সুন্দর ছেলে হয় আছে কখনো? আমি ইরাদতকে বললাম তুমি এই ধরনের একটা কাজ কেন করলাম, কারণ আমরা রাজনীতিতে থাকবো না, কিন্তু আসাদের মতো ছেলে এদেরকে কাছে টেনে নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরা নেতৃত্ব দিতে পারে। আর তুমি তাদেরকে সরাসরি খারাপ ছেলেদের এখানে স্থান করে দিচ্ছ, এটা তো ঠিক না। মাননীয় আমি একটা প্রশ্ন করতে যেমন যে আজকে যে আপনি সাংবাদিক সম্মেলন করলেন, এই কড়াতে তো অলরেডি সভাপতি ভাইকে এ ব্যাপারে আপনাকে ফোনে বা সরাসরি কোনো কথা বলতে কিনা? আর দ্বিতীয়ত এই সংবাদ সম্মেলনের পরে এটাকে নিয়ে আপনি কোনো সংশয় বোধ করতেছেন? না না, আমি ওই ভয় ডর পাই না ভাইয়া, সেজন্য আমি যেটা ন্যায় কথা সত্য কথা আমি সে অন্তত সামনাসামনি বলি। আজকে তো বললাম যে মূলত আমি সভাপতি ক্যান্ডিডেট এই যে বলার জন্য লক্ষ্য ছিল, কিন্তু প্রাসঙ্গিকভাবে কিছু কথা চলে এসছে, কারণ আমাদের বর্ধিত সভা যেহেতু হয়ে গেল, পর পাশাপাশি সামনের সম্মেলন যাতে পুনরায় কোনো গোলমাল এই ধরনের না হয়, এই কারণে কিছু কথা চলে আসলো। আমরা সকলে চাই যে জেলা সম্মেলনটা সুন্দরভাবে হোক। আমি তো বললাম যে প্রার্থী 10 জন হতে পারে, 5 জন হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে নেত্রী যেটা ঘোষণা দেবেন ওটি আমরা মানে সকলে আমরা খুশি মনে সেটা গ্রহণ করি। আজকে সম্মেলন যে করতে চাচ্ছেন এই ব্যাপারে সরাসরি আপনাকে কেউ ধরনের ফোনে বা সরাসরি কিছু বলে কেন করতে চান? বলছে, আমি তো বললাম যে আপনি বলছে যে সাংবাদিক সম্মেলন কেন প্রয়োজন বলছে। আমি বলে আমার কিছু মনের কথা আছে, কথাগুলি আমি বলবো, অসুবিধা কি আছে সেখানে। আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজক কি আপনিই শুধু? হ্যাঁ, আসলে প্র্যাকটিক্যালি রাত্রিরে হঠাৎ মনে পড়লো যে আমি যে তোমার সভাপতি ক্যান্ডিডেট এটা জানানোর দরকার আছে, সেই কারণেই আমি তাৎক্ষণিকভাবেই আমি মানে এটা আয়োজন করি। আর একটা শেষ প্রশ্ন করি, মানে যে বিরোধের কথাটা বলা হচ্ছে, মানে আপনাদের কি পারিবারিক বিরোধ না রাজনৈতিক বিরোধ? পারিবারিক আমি বলবো না, তুমি যদি আমার ভাই হইতা কথা বলছো, আমি তোমাকে সেক্রেটারি ছেড়ে দিলাম, তোমার কর্মকাণ্ড আচার ব্যাপার যদি তুমি আমার সাথে সে ধরে আচার ব্যবহার করো, আমি তোমার তো বড় ভাই, অন্তত আমি যখন সেক্রেটারি ছিলাম তখন তো তার সাথে আমি কখনো এই আচরণ করি নাই। তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে ও যখন তাকে সহসভাপতি দিতে গেলাম, আমি বললাম না তুমি সহসভাপতি হয়ে না, তুমি জয়েন্ট সেক্রেটারি হও, আমি যখন থাকবো না জয়েন্ট সেক্রেটারি নাম্বার 1, তখন তার পরিবর্তে তুমি কাজ করতে পারবা। আমি সত্যি কথা সিনসিয়ারলি, আমার মনের মধ্যে তো কোনো সে ধরনেরই নাই যে আমার ভাই কাজ করবে। সে তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে, বিগত দিনে দুর্দিনের সময় ছিল সময় রাজনীতি করেছে সমস্ত, কিন্তু 111-এর সময় ওই 5 বছর আর 2 বছর 7 বছর সে কিন্তু আমাদের কোনো কর্মকাণ্ড সে আসেনি। আপনি দেখে নেন যে 2001-এ যখন বিএনপি ক্ষমতা আসতো, ওই 5টি বছর যখন আমরা এখানে হরতালের সময় থাকতাম, বড় বলে সে সময় থাকতাম, এই 7 বছর কিন্তু সে কোনো প্রোগ্রামে সে থাকে।
এটা কিন্তু সত্যি কথা। মাননীয় এমপি, আমার একটা প্রশ্ন আছে। আমার নাম দেবাশিস, আমি কাজ করি ডিবিসি নিউজ আর বাংলাদেশ প্রতিদিন। সেটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতার পরে একটি বিপর্যয় দেখলো, করোনাকালীন বিপর্যয়। এই বিপর্যয়ে পার্টির সেক্রেটারি কাজী ইরাদত আলী মহোদয় এবং আপনি মাননীয় সংসদ সদস্য দুজন দেখলাম যে ব্যাপকভাবে মানুষের পাশে ছিলেন। এটি আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। যেদিন বর্ধিত সভা চলে তখন রাজবাড়ির পৌর এলাকা থেকে আমরা জানতে পারিনি আসলে এখন পর্যন্ত যে কোন জায়গায়, ওইখান থেকে একটি ব্যানারে জিল্লুল হাকিম এর বিরুদ্ধে কিছু কথা আসে এবং ব্যানারে আসে হটাও জিল্লুল হাকিম, বাঁচাও আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে একটি কথা আসে এবং ওইখানে কাজী পরিবারকে নিয়েও বেশ কিছু কথাবার্তা বলা হয়। এবং আমি সেটি আপনার কাছে পাঠানোর জন্য রওশন ভাইকে পাঠাই যে এটি আসলে আপনি খোঁজ খবর নেবেন, আমি আপনার সাথে আসলে ব্যক্তিগতভাবে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আলাপ আলোচনা করব। এই যে সাম্প্রতিক ঘটনা, পরিবার কেন্দ্রিক আওয়ামী লীগ, এমপি থাকলে দলের সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট হওয়া যাবে না, আপনার এই দুই ভাইয়ের কোন দল কাজী পরিবার থেকে রাজনীতি হাতছাড়া হওয়ার কোনো সংখ্যা দেখছেন কিনা? ওইটা কিন্তু ওই দিন যে ব্যানারে জিল্লুলের বিরুদ্ধে কি লেখা ছিল এটা আমার নলেজে নাই, প্রথম কথা, ঠিক আছে না? কারণ এখানে ওখানে কিন্তু আপনাকে নিয়েও বলছে, হ্যাঁ, আপনাকে নিয়েও বলা আছে। কারণ আমার জানা মতে প্র্যাকটিক্যালি ধরেন আমার মরহুম পিতা কাজী হিদায়ত হোসেন যেহেতু রাজনীতি এখানে করতেন, রাজনীতি করতে গেলে আসলে অর্থ ছাড়া যতই যে বড় বড় বলুক কোনো কর্মসূচি বড় কর্মসূচি করা যায় না। এবং বিগত দিনে আমি যখন সেক্রেটারি ছিলাম, আমি বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ধরনেরকে আমি নিজে অর্থ দিয়ে সংগঠনকে চালাইছি। এখানে সভাপতি সাহেব জিল্লুল হাকিম সাহেব কোনো অর্থ দেন নাই। আর বড় বড় প্রোগ্রাম দেখো 15 আগস্ট বলে বড় বড় যদি সেন্ট্রাল নেতৃবৃন্দ আসতো, সেক্ষেত্রে হয়তো আমার ভাই ইরাদতকে বলতাম যে হয়তো কিছু সহযোগিতা করো, সে হয়তো কিছু তাছাড়া আমি কোনোদিন এখনো দেখবো এখন আমার ভাই ইরাদতই চালাচ্ছে। কিন্তু দলের মধ্যে যদি ধরেন এমন সভাপতি সেক্রেটারি বানানো হয় যারা তারা সমস্ত একটা প্রোগ্রাম করতে গেলে যে টাকার প্রয়োজন হয়, সেটা যদি টাকা সেই অর্থ যদি ব্যয় না করলে আসলে প্র্যাকটিক্যালি কিন্তু কর্মসূচি পালন করা যতই গল্প করুক এটি প্র্যাকটিক্যালি সম্ভব না। সেই জন্য আমার বিশ্বাস মনে হয় যে আমাদের অনেকেই মানে রাজবাড়িতে রাজনীতিকে ঠিক রাখতে গেলে মানে একই পরিবার থেকে তো আর দুইজন দিবে না কখনো, যে বাস্তব কথা। এখানে হয়তো আমার ভাই কাজী ইরাদত আলী কিংবা আমি দুইজনের মধ্যে যে কোনো একজনকে দিবে, হয়তো এটা আমার দুইজনের মধ্যে হয়তো যে কোনো একজনকে দিতে পারে সেটা, আর বাড়ি থেকে আরেকজন দিতে পারে না। সেক্ষেত্রে কাকে দিবে জানি না, কেন আমার মনে হয় আমার যদি নেতৃত্ব মনে করে নেতৃত্ব মনে হচ্ছে যে আমার দুজনেই বাদ দিয়ে দিত, অন্যদের থেকে নিয়ে আসতো। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে কোনো একজনকে আমাদের পরিবার থেকে হয়তো রাখবে আর কি। আমার এটা আর কি শেষ করে দেন। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় কথা তো হয়ে গেছে মোটামুটি আর কি। আমার একটা প্রশ্ন আছে। শেষ করে দেন। এমপি মহোদয়, আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনি একজন বিনয়ী মানুষ এবং রাজবাড়ির এমপি। জি ভাইয়া, আপনি একজন বিনয়ী মানুষ এবং সৎ সরল মানুষ হিসেবে সব জায়গায় আপনার একটা সুনাম রয়েছে। তো আপনি পাঁচবার এমপি হয়েছেন এবং 5 বারে কিন্তু আপনার ইলেকশনগুলো আমরা দেখেছি যে আপনার ভাই কিন্তু সেগুলোকে আপনি দায়িত্ব দিয়েছেন, তিনি এগুলো দায়িত্ব নিয়ে কিন্তু করেছেন। তো সেক্ষেত্রে ওনার আপনার যে মূল অভিযোগটা আজকে যেটা করলেন সেটা হচ্ছে আপনার সভাপতি এবং সেক্রেটারির বিরুদ্ধে। নট অনলি আপনাদের ভাই, সেটা হচ্ছে পার্টির সেক্রেটারি সভাপতির বিরুদ্ধে। তারা আপনাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে বা ভয় দেখাচ্ছে, এই ধরনের অভিযোগ আপনি করেছেন। আরেকটাও এখানে আপনার অভিযোগ আসছে আপনার তরুণ ভাঙা হয়েছে বরং বলতে, যেটা এই বিষয়ে আপনি কোনো মামলা করেছেন কিনা বা পুলিশে এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে? আমরা প্রশাসনকে আমি জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, কিন্তু নর্মালি এখন যদি কে করেছে রাতের অন্ধকারে আমি তো আন্দাজে বলতে পারি না। সেটাকে আমি আমাদের নেতা কর্মীদেরকে বলেছি, তোমরা একটু খোঁজ খবর নাও যে এই জিনিসটা কেন কে কারা করলো। এই আমি করিনি। আমি তো বললাম যে আমি ধৈর্যশীল ব্যক্তি, শেষ পর্যন্ত হয়তো সত্য বেরিয়ে আসবে একদিন না একদিন, আজ হোক না কাজ হোক, 2 দিন পরে হোক, কারা করেছে এটাই হয়তো বেরিয়ে আসবে, এটা আমি জানাবো। তাছাড়া আমি তো বললাম যে এখানে জিল্লুল হাকিমের বিরুদ্ধে এবং কাজী ইরাদত আলী আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে আমি
আমি কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করতে তাদের কিছু তাদের কর্মকাণ্ড কিছু সংগঠনকে ক্ষতিগ্রস্ত করে, সেখান থেকে তারা যাতে বিরত থাকে, এগুলো যাতে ভবিষ্যতে যদি তারা আবারও সভাপতি সেক্রেটারি হয় তাই এই জিনিসটা যাতে না করে। কথার উদ্দেশ্য কিন্তু এটাই আর কি। এই কারণে বলা আর কি যে তারা যদি আবারও পুনরায় যদি সভাপতি সেক্রেটারি হয়, অন্তত আর যদি ওনারা না হন অন্য লোকও যে হয়, তারা জন্য অন্তত আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি যাতে তারা মেনে চলেন, যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ভালো আচরণ করতে হবে, ওই মাস্তান সন্ত্রাসী দিয়ে সংগঠনের যাতে প্রশ্নবিদ্ধ না হয় এমন কোনো কাজ করা যাবে না। আপনার এইসব কারণেই কথাগুলি বললাম যে যাতে এই না ঘটনা ঘটে আর কি, তাদেরকে পরবর্তীতে যাতে আপনার দলটা সুন্দরভাবে চলে হ্যাঁ, সেই ব্যবস্থা। এটাই কারণ কথাগুলো। ভাই তবুও আমি মনে করি যে এরা দুই ভাই মিলিতভাবেই রাজবাড়ির আওয়ামী লীগকে রাজনীতি করিয়েছে। কি গায়ে রাখে জানেন, একটা জিনিস রাজনীতি করতে হলে অর্থের প্রয়োজন আছে। এই দাও না অর্থের প্রয়োজন আছে। সেই জন্য আমি মনে করি